হ্যালো ভিউয়ার্স অ্যান্ড মাই বিলাভড স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র নিয়ে শিখছিলাম। সম্পদ এবং ব্যয়ের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশলটা আমরা উদাহরণের মাধ্যমে আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আজকে আমরা আরও বাকি যে তিনটা হিসাব, আয়, দায়, মালিকানা সত্ত্বের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশলটা উদাহরণের সাথে দেখাবো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আমরা আয়, দায়, মালিকানা সত্ত্ব একটা সূত্রতে মনে রাখার জন্য সংক্ষেপে বলেছিলাম আদম। তার মানে আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তখন ডেবিট হবে, আর যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বুঝতে সহজ হবে। আগে প্রথমে আমরা আয়টা শিখব। আয় যে হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট, সেটার একটা উদাহরণ দিই। ধরি আমি নগদে 10,000 টাকার পণ্য বিক্রয় করলাম। তাহলে আমাদের উদাহরণটা কি হলো? নগদে 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে এটার ঘটনাটার প্রভাবটা কি আমরা একটু দেখি। আমাদের ব্যবসায়ে কিছু টাকা আসলো, নগদ টাকা আসলো। কেন আসলো? পণ্যটা বিক্রয় করার কারণে আসলো। তাহলে এখানে দুটা হিসাব, সেই দুইটা হিসাব আমরা নির্ণয় করে ফেললাম। একটা হচ্ছে নগদান হিসাব, আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। সেই দুইটা হিসাবের নাম লিখে নিলাম। এবার আমাদেরকে চিন্তা করতে হবে এই দুইটা হিসাবের প্রকারভেদ। নগদান কোন প্রকারের হিসাব, বিক্রয় কোন প্রকারের হিসাব। নগদান আমরা জেনেছিলাম হিসাবের শ্রেণী বিভাগ শেখার সময়, নগদান হচ্ছে সম্পদ হিসাব। বিক্রয় কোন প্রকার হিসাব? বিক্রয় কেন করলাম? আয় করার জন্য। তাহলে বিক্রয় করলে আমাদের আয় হয়। তাহলে আরেকটা হিসাবের নাম যে বিক্রয় হিসাব, সেটা হচ্ছে আয় হিসাব, হিসাবের প্রকারভেদে। এবার আমরা এটার প্রভাবটা একটু লক্ষ্য করব। নগদ টাকায় বিক্রয় করায় আমাদের কিছু নগদ সম্পদ বৃদ্ধি পেল, এটা হচ্ছে প্রভাব। তাহলে সম্পদ বৃদ্ধি পেল। আর বিক্রয় করাতে আমাদের আয়ও বৃদ্ধি পেল। আমরা রোজ জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে নগদান হিসাব সেজন্য ডেবিট হবে। আর বিক্রয় আয় হিসাব, দেখো তো আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য বিক্রয় করাতে আমাদের আয় বৃদ্ধি পেল। আর যদি আয় বৃদ্ধি পায় তখন আয় হিসাবটা ক্রেডিট হবে। দেখো তো এটা এটার সাথে মিলল কি না? আশা করছি বুঝতে পারছো। এরপরে দেখো আমরা এখান থেকে আয়ের জাস্ট বৃদ্ধিটা শিখলাম। এবার আয় যে হ্রাস পেলে ডেবিট হয় সেই উদাহরণটা একটু দেখব। ধরো এখানে যে আমি 10,000 টাকার পণ্য বিক্রয় করেছিলাম, সেখান থেকে যে কোনো কারণে আমার পণ্যের সমস্যা ছিল, আমার কাস্টমার আমাকে পণ্যটা ফেরত পাঠালো। তাহলে সেক্ষেত্রে ধরো আমার কাছে 2,000 টাকার পণ্য ফেরত পাওয়া গেল, পণ্য আমি ফেরত পেলাম। তাহলে সেটা যদি আমরা এক্সাম্পল দিই, পণ্য ফেরত পাওয়া গেল। মানে কি, আমরা যে মালটা বিক্রয় করেছিলাম 10,000 টাকার, ওখান থেকে মনে করি আমাদের কাছে 2,000 টাকার মাল ফেরত আসলো। তাহলে এটার প্রভাবটা কি? এটার প্রভাবটা হচ্ছে এটা আমার কাছে কিছু পণ্য চলে আসলো, যে পণ্যটা আমি বিক্রয় করেছিলাম সেই পণ্যটা এখন আমার কাছে ফেরত এসেছে। যখন আমরা কোনো পণ্য বিক্রয় করব, ওই পণ্যটা যদি আমাদের কাছে ফেরত আসে তাহলে সেটাকে আমাদের বলতে হবে বিক্রয় ফেরত। আর এর জন্য আমরা যার কাছে মাল বিক্রয় করেছিলাম তাকে এখন টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। তার মানে আমাদের কাছ থেকে কিছু টাকাও চলে যাবে। তাহলে এখানে দুইটা হিসাব, একটা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব, আর একটা হচ্ছে যে নগদান হিসাব। তাহলে এই দুইটা হিসাবের নামটা আমরা একটু লিখে ফেলি। বিক্রয় ফেরত হিসাব
আরেকটা হিসাবের নাম নগদান হিসাব। এখন লক্ষ্য করতে হবে বিক্রয় ফেরত হিসাব কোন প্রকারের হিসাব। বিক্রয় ফেরতের কারণে আমার আয় কমে যাবে। বিক্রয়ের কারণে যখন আয় বেড়ে গেছিল, এখন বিক্রয় ফেরত মানে পণ্য আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তাহলে আমার আয় কমে যাবে। তাহলে বিক্রয় ফেরত হিসাব হচ্ছে যে আয় হিসাব। আর বিক্রয় ফেরতের প্রভাবটা কি? এটার কারণে আমার আয় হ্রাস পেল। কি হলো? আয় হ্রাস পেল। আর আয় যদি হ্রাস পায়, আমরা রুলস কি বলেছি দেখো তো, আয় যখন হ্রাস পাবে তখন ডেবিট হবে। বিক্রয় ফেরত হিসাব আয় হিসাব, আর এর কারণে আয় হ্রাস পেল। আয় হ্রাস পেলে ডেবিট হয়। তোমাদের চিন্তাটা এইভাবে করতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের এই প্রসেসটা মাথায় চিন্তা করতে হবে। দেখো এই মিলে গেল, আয় হ্রাস পেলে ডেবিট। নগদান হিসাব হচ্ছে সম্পদ। মাল যেহেতু আমার কাছে ফেরত চলে আসছে, আমি আমার কাস্টমারকে এখন টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। নগদান হচ্ছে সম্পদ হিসাব। তোমরা আগেই জেনেছ নগদান সম্পদ হিসাব। এখন তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, তাহলে তোমার সম্পদ হ্রাস পেল। আর আমরা আগেই জেনেছি সম্পদ যদি হ্রাস পায় তখন কি হয়? ক্রেডিট হবে। তাহলে ফাইনালি আমরা শিখে ফেললাম আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। সেই দুইটা উদাহরণ এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা শিখব দায় হিসাব। এখন আমাদের শেখার পালা হচ্ছে দায়। দায় যদি বৃদ্ধি পায় তাহলে যে ক্রেডিট হয়, দায় যে হ্রাস পেলে ডেবিট হয়। সেই জিনিসটা এখন আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে শিখব। দেখো দায়ের উদাহরণটা, মনে করো তুমি তোমার ব্যবসার প্রয়োজনে কিছু টাকা ঋণ গ্রহণ করলা। তাহলে ঋণ গ্রহণ করা হলো। ঋণ গ্রহণ করা হলো কত টাকার? 20,000 টাকার আমরা ঋণ গ্রহণ করলাম। তাহলে এখানে এটার কারণে ব্যবসায়ের প্রভাবটা কী হলো আমরা একটু যদি লক্ষ্য করি। ঋণ নিলাম, ঋণ নেওয়ার কারণে আমাদের কাছে কিছু টাকা আসলো, ব্যবসায় কিছু টাকা আসলো। তাহলে ব্যবসায় নগদ টাকা বেড়ে গেল। একটা হিসাবের নাম আমরা পেয়ে গেলাম নগদান হিসাব। আরেকটা হিসাবের নাম কি হবে? দেখো এই ঋণটা নেওয়ার কারণে তুমি যার কাছ থেকে ঋণ নিয়েছো তার নিকট দায়বদ্ধ হয়ে গেলে না, তাকে টাকাটা ফেরত দিতে হবে। তাহলে তোমার আরেকটা হিসাবের নাম হবে, আমরা শিখেছিলাম যখন ঋণ নেওয়া হবে তখন ঋণ হিসাব নাকি একটা হিসাব খুলতে হবে। তার মানে এখানে আরেকটা হিসাবের নাম হচ্ছে ঋণ হিসাব। তাহলে দুইটা হিসাব পেয়ে গেলাম। এখন তোমাকে হিসাবের প্রকারভেদ জানতে হবে। নগদান জানো, সম্পদ। ঋণ কোন প্রকার হিসাব? ঋণ নেওয়ার কারণে তুমি তার নিকট দায়বদ্ধ, তাকে টাকাটা ফেরত দিতে হবে। তার মানে ঋণ হচ্ছে একটা দায় হিসাব। আরেকটা হিসাবের নাম আমরা শিখে ফেললাম হিসাবের শ্রেণী বিভাগ থেকে। তোমার নগদ টাকা কি ব্যবসায় এখন বাড়লো না? ঋণ নেওয়াতে কিছু নগদ টাকা আসলো ব্যবসায়, তার মানে নগদ টাকা বৃদ্ধি পেল, নগদ সম্পদ বৃদ্ধি পেল। আর সম্পদ যদি বৃদ্ধি পায় তোমরা তো জানো কি হয়? ডেবিট হয়। তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পেল সেজন্য ডেবিট। ঋণ দায় হিসাব। দায় যদি বৃদ্ধি পায় কি হয় দেখো তো? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে এখন আমরা সেটাও শিখে ফেলছি। দায় বৃদ্ধি পাচ্ছে এখানে, আর দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। দেখো এখানের সাথে এটা মিললে কি না? মিলল। আচ্ছা, দায় বৃদ্ধি ক্রেডিট শেখা হলো। এবার আমরা দেখতে হবে দায় হ্রাস পেলে যে ডেবিট হয়। আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। এই যে আমরা ঋণ গ্রহণ করলাম 20,000 টাকা, এখন এই ঋণটা যদি আমি পরিশোধ করে দিই তাহলে কি হয় দেখো তো? ঋণ পরিশোধ করা হলো।
যে ঋণটা নিয়েছিলাম তার মনে করি 10,000 টাকা পর্যন্ত আমরা এখন পরিশোধ করছি। ঋণ পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে এখানে কোন কোন হিসাব জড়িত? ঋণ দিতে গেলে আমাকে, ঋণ পরিশোধ করতে গেলে আমাকে টাকা দিতে হচ্ছে, তার মানে কিছু টাকা আমার কাছ থেকে চলে যাবে। একটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব, আরেকটা হিসাবের নাম কি হবে? ঋণ যখন আমি পরিশোধ করছি তার মানে আমার দায়টা মুক্তি হয়ে যাবে, তার মানে ঋণটা কমে যাবে, ঋণের পরিমাণটা কমে যাবে। শুরুতে আমার ঋণ ছিল 20,000 টাকা, 10,000 টাকা পরিশোধের কারণে ঋণের পরিমাণ কমে 10,000 টাকা দাঁড়াবে, তার মানে আমাদের ঋণের পরিমাণ কমে যাবে। তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে ঋণ হিসাব। দুইটা হিসাবের নাম আমরা বের করে ফেললাম। ঋণ হিসাব, একটা হচ্ছে ঋণ পরিশোধ করতে আমাকে নগদ টাকা দিতে হয়েছে, আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। তোমরা তো জেনেছো ঋণ কোন প্রকারের হিসাব? দায় হিসাব। আর ঋণ পরিশোধের কারণে তোমার দায় অবশ্যই কমে যাচ্ছে, আর দায় যদি হ্রাস পায় তাহলে কি হবে? রোজ দেখো তো, দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট। প্রমাণ হলো না আবারও? দেখো তো, দায় হ্রাস পেলে ডেবিট। নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ কমে যাচ্ছে, তাহলে কি হবে? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আশা করছি বুঝতে পারছো। আমরা দায়ও শিখে ফেললাম, দায় যে বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেই জিনিসটা শিখেছি এখানে, আর দায় যে হ্রাস পেলে ডেবিট হয় সেটা শিখেছি এখানে। আশা করছি বোঝা যাচ্ছে। এখন আরেকটা হিসাব বাকি আছে, মালিকানা সত্ত্ব হিসাব। সেই জিনিসটা আমরা এখন দেখব। মালিকানা সত্ত্ব হিসাব কাকে বলে একটু রিভিউ দিচ্ছি। মালিকের সাথে সম্পর্কিত যে হিসাব, যে হিসাবগুলোর কারণে মালিকের অধিকার ব্যবসায়ে বোঝা যায়, সেই হিসাবগুলোকে মালিকানা সত্ত্ব হিসাব বলে। যেমন মূলধন, উত্তোলন। মূলধন হচ্ছে মালিক ব্যবসাকে যা দিবে তাকে মূলধন বলে। যাই হোক, একটা উদাহরণ নিচ্ছি। মনে করো তুমি ব্যবসায়ের মালিক, মিস্টার হাসান ব্যবসায় কিছু নগদ টাকা মূলধন হিসেবে প্রদান করলো। মিস্টার হাসান 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করলো, তাহলে এখানে একটা লেনদেন হলো। মিস্টার হাসান ব্যবসাকে কত টাকা দিল? 50,000 টাকা দিল। হাসানকে ব্যবসায়ের মালিক। আমরা জানি ব্যবসায়ে মালিক যা দেয় তাকে কি বলতে হয়? মূলধন হিসাব। তাহলে দুটো হিসাবের নাম তোমরা পেয়ে গেলে, একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে মূলধন হিসাব। নগদান হিসাব বরাবরের মতো সম্পদ। দেখো তো, মালিক ব্যবসাকে 50,000 টাকা দেওয়াতে ব্যবসায়ে কিছু নগদ টাকা বেড়ে গেল না? হ্যাঁ, তাহলে সম্পদ বৃদ্ধি পেল, নগদ সম্পদ বৃদ্ধি পেল। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। মূলধন কে দিল? মালিক দিল। তার মানে মূলধন দিয়ে ব্যবসায়ের উপর মালিকের অধিকারকে বোঝাচ্ছে। তাহলে মূলধন কোন প্রকারের হিসাব হবে? মালিক সম্পর্কিত হিসাব। আর মালিক সম্পর্কিত হিসাব মানে মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। দেখো, ব্যবসায়ে মালিক মূলধন দেওয়ার কারণে ব্যবসায়ের উপরে মালিকের অধিকার অবশ্যই বেড়ে যাবে, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে মূলধনের কারণে। রুলসটা একটু দেখবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে মূলধন হিসাবে এখানে কি হবে? ক্রেডিট হবে। এই তো গেল মূলধন দিলে, মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পেল সে তখন কি হলো? ক্রেডিট হলো। এটা আমরা প্রমাণটা দেখলাম। এখন আমরা দেখব মালিকানা সত্ত্ব যে হ্রাস পেলে ডেবিট হয়। দেখি, মালিক এই ব্যবসায়ী যে টাকাটা দিল সেখান থেকে নিজের প্রয়োজনে কিছু টাকা নিয়ে গেল। মনে করলাম
মালিকের ছেলের স্কুলের বেতন দিল ব্যবসায়ের টাকা থেকে, স্কুলের বেতন প্রদান 1000 টাকা। উদাহরণটা আবার একটু লক্ষ্য করি, মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান 1000 টাকা। এখানে তোমরা একটু কনফিউজড হবে এখানে বেতন দেখে। বেতনটা এখানে ব্যবসায়ের কোনো কর্মীকে দেওয়া হয়নি, ব্যবসায়ের কর্মীকে দিলে তখন বেতন হিসেবে আসতো। এখন এটা এই বেতনটা হচ্ছে মালিকের ছেলের স্কুলের বেতন, মালিকের একটা ব্যক্তিগত খরচ। আর মালিক ব্যক্তিগত কাজে ব্যবসা থেকে যা নিয়ে যাবে তাকে কোন হিসাব বলতে হয়? হিসাবের নাম এই পর্বগুলোতে আমি আলোচনা করেছিলাম, এটা হচ্ছে উত্তোলন হিসাব। তাহলে এটা একটা ব্যক্তিগত কাজে খরচ হচ্ছে, তাই একটা হিসাবের নাম হবে উত্তোলন হিসাব। আর ছেলের স্কুলের বেতন প্রদানের জন্য কি দেওয়া হলো? নগদ টাকা দেওয়া হলো। তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। দুইটা হিসাবের নাম আমরা পেয়ে গেলাম, উত্তোলন হিসাব আর নগদান হিসাব। উত্তোলন হিসাব আমাদের জন্য কোন প্রকারের হিসাব? উত্তোলন কার সাথে সম্পর্কিত? দেখো, উত্তোলন হিসাবটা কেন এসেছে? মালিকের ব্যক্তিগত খরচ প্রদানের জন্য না উত্তোলন লিখেছি, তার মানে উত্তোলন দিয়ে মালিকের সাথে সংশ্লিষ্ট হিসাবকে বোঝাচ্ছে না? অবশ্যই বোঝাচ্ছে। দেখো, মালিক যখন 50,000 টাকা মূলধন দিয়েছিল তখন তার ব্যবসার উপর অধিকার 50,000, এখন 1,000 টাকা সেখান থেকে নিয়ে গেল নিজের কাছে, তার মানে শেয়ার ব্যবসা থেকে পাবে 49,000। তার মানে উত্তোলনের কারণে মালিকের অধিকার কমে যায়। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। এর কারণে মালিকানা সত্ত্ব কি হবে? হ্রাস পাবে। তোমরা দেখো, মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তখন কি হয়? ডেবিট হয়। তাহলে এটাও আমরা শিখে নিলাম। নগদান সম্পদ হিসাব, ব্যবসা থেকে কিছু নগদ টাকা চলে গেল, সম্পদ হ্রাস পেল। আর সম্পদ হ্রাস পেলে কি হয় সেটা আমরা আগে শিখেছিলাম, ক্রেডিট হয়। আবার দেখো তো, এটা মালিকানা সত্ত্ব। দেখো, যখন মূলধন দিয়েছিল ব্যবসায়ে তখন মালিকের অধিকার ব্যবসার উপরে বেড়েছে, সেই জন্য মূলধন হিসাবের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তখন ক্রেডিট হয়েছে। নিজের প্রয়োজনে ব্যবসা থেকে যা নিয়ে যায় তাকে আমরা বলেছিলাম উত্তোলন হিসাবে লিখতে হবে। উত্তোলনও মালিক সংশ্লিষ্ট হিসাব, তার মানে মালিকানা সত্ত্ব হিসাব। আর উত্তোলনের কারণে ব্যবসায়ের উপর অধিকার কমে যায়, সেই জন্য উত্তোলন হিসাব ডেবিট করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা হিসেবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র সম্পর্কে বিস্তারিত শিখে ফেললাম। এখন আমাদেরকে হিসেবের খাতায় লিপিবদ্ধকরণে আর কোনো ব্যাক পেতে হবে না। ইনশাআল্লাহ আমরা খুব সহজেই হিসেবের খাতায় এখন থেকে লিপিবদ্ধ করতে পারবো। এই কলা কৌশলগুলোর সাহায্যে আমরা হিসেবের খাতায় লিপিবদ্ধ করব। তাহলে ভিউয়ার্স, আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে আমি একটা অঙ্কের মাধ্যমে পূর্ণাঙ্গ সবগুলো নিয়ে ডেবিট ক্রেডিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। যাওয়ার আগে অনুরোধ করব, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।